দেশে আইনের শাসন, মানবিক মূল্যবোধ আর নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বনানীর একটি হোটেলে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ফ্যাসিস্টদের যেন পুনর্বাসন করা না হয় এবং ভবিষ্যতে আর কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। সরকারের কোনো কাজে আপত্তি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার পরামর্শ দেন আইনমন্ত্রী। বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় ১৫০০ মানুষ হত্যার অভিযোগও করেন আইনমন্ত্রী। এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলবো চোখ খুলুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনায় তিনি এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ করে গত ৬ মাসে কোনো অপরাধী ছাড় পায়নি, আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোন ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী যেই হোক না কেন, যত ধর্মশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৬ মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে ৪ হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এইসব ঘটনায় জড়িত অপরাধীরা আইনের আওতার বাইরে নেই। কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্র মতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। একই সঙ্গে দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে পুলিশ বাহিনী মনোবল ফিরে পেয়ে আবারও গতিশীল হচ্ছে বলেও জানান তিনি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আইনি কাঠামোর মধ্যে আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। চলমান সংকট সমাধানে তেল ভিত্তিক সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ৭১কে বলেছেন, গ্যাসের উপর চাপ কমাতে ফার্নেস তেল ভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হবে। এদিকে দ্বীপ জেলা ভোলায় ৩ বছর মেয়াদী উচ্চ খরচের ভাড়া ভিত্তিক ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার। আর লোডশেডিংয়ে শহর ও গ্রামের ব্যবধান কমানো হচ্ছে বলেও জানান অনিন্দ্য ইসলাম। শারমিনীর প্রতিবেদন। রাত নেই, দিন নেই, চলছে বিদ্যুৎ না থাকার ভোগান্তি। এই পরিস্থিতির মধ্যে শহরের চাইতে গ্রামে লোডশেডিং হয় বেশি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এমনটা আর হবে না।
শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য কমাতে চাই। অন্তত কষ্টের জায়গাটা যেন আমাদের মধ্যে বড় ধরনের কোনো তারতম্য না থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই। সে কারণে কিন্তু আমরা রাজধানী ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি যে কিছুটা হলো লোডশেডিং আমরা বিগত দিনগুলোতে আমরা দেখছি। সকল জায়গা একসাথে বিদ্যুৎহীন হচ্ছে না, বাই রোটেশনই হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে সেটি আগাম জানাবার। দেশে 137টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াট, কিন্তু এর মধ্যে 50টির বেশি বন্ধ। সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন হয় গড়ে 16,000 মেগাওয়াট। এতে বেশি দাম দিয়েও প্রয়োজন মতো বিদ্যুৎ পাচ্ছেন না প্রায় 5 কোটি গ্রাহক। এ অবস্থায় ভোলায় দ্রুত সময় মাত্র 3 বছরের জন্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেখানকার গ্যাস দিয়ে উৎপাদন করা হবে 100 মেগাওয়াট বিদ্যুৎ। বিতর্কিত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের আদলে ভোলায় কেন এই কেন্দ্র করা হচ্ছে তার ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। বাস্তবতাটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন আপনি লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছেন, আপনি তাৎক্ষণিক একটি সমাধান চাচ্ছেন, আবার আপনি সমালোচনাও করছেন। এই মুহূর্তে আপনি লোডশেডিং থেকে মুক্তি চাচ্ছেন, তো লোডশেডিং থেকে মুক্তি চাইতে গেলে আমি তো তাৎক্ষণিক একটি সমাধান সূত্র আমাকে খুঁজতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে একটা স্কিড মাউন্টেন একটা অপশন আমার কাছে আছে, সেই অপশনটা আমি অ্যাভেল করবার চেষ্টা করছি। ইটস ভেরি সিম্পলি ফর দ্য টাইম বিং। আওয়ামী লীগ খুব ক্ষণিকের জন্য কথাটি বলে এটা দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা দিয়েছিল। আপনি নিশ্চিত থাকতে পারেন এ সরকার সেটি করবে না। এদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারছে না জ্বালানি বিভাগ। মোট গ্যাসের 37% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। প্রতিমন্ত্রী বলছেন এই ব্যবহার আপাতত কমাতে চান তারা। গ্যাপ কিছুটা কমবে। আমরা গত বৃহস্পতিবার প্রায় 3300 মেগাওয়াট ফার্নেস অয়েল থেকে উৎপাদন করেছি। বেশি দামে তেল ভিত্তিক এসব কেন্দ্র চালাতে অর্থ বিভাগের কাছে 5,000 কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। আমি ওনার কাছে এই সাহায্যটা চাচ্ছি যাতে করে আমি টাকাটা আগাম পেতে পারি। প্রায় 5,000 কোটি টাকা আমি আগাম চেয়েছি। শারমিন নীরা, 71, ঢাকা। চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ে স্বত্বাধিকারী পিন্টু দাস সহ তার পরিবারের 4 সদস্য নিখোঁজ হয়েছে। নিখোঁজরা হলেন পিন্টু দাস, তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রূপম দাস। এ ব্যাপারে পিন্টুর কয়েকজন পাওনাদার থানায় অভিযোগ দায়ের করেছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পিন্টু স্বর্ণ বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ব্যক্তি স্বর্ণ বন্ধক নিয়ে টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে সেই স্বর্ণ ফেরত দিতে না পারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন সমিতি থেকেও ব্যবসার জন্য ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের আত্মগোপনে যাওয়ার কথা বললেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পিন্টু দাসের নিকটাত্মীয় উপমাদে নিশ্চিত করেন কয়েকদিন ধরে ওই পরিবারের 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে দাবি জানায় সংগঠনটি। আগামী 24 ঘন্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেফতার করা না হলে সারা দেশের জেলা এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এই সংগঠনের নেতারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ, হত্যা, জমি দখল এবং প্রতিমা ভাঙচুর সহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে। রংপুরের এই হত্যাকাণ্ডকে ভয়াবহ এবং নৃশংস উল্লেখ করে বক্তারা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। রংপুরের 4 হত্যায় অভিযুক্ত সিদ্ধার্থ এবং মুগ্ধর বন্ধু সীমান্তের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। এ নিয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জানান, তার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে সিদ্ধার্থ এবং মুগ্ধর জবানবন্দি। আর ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান, ময়নাতদন্ত নিয়ে ডোমের দেয়া যে তথ্য প্রচার হয়েছে সেই তথ্য নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। ওদিকে নিহত গণপতি চক্রবর্তী প্রতিবেশীরা এখনও বলছেন, মাদক খাওয়া, দেখা, ফেলা নিয়ে হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা বিশ্বাসযোগ্য হচ্ছে না। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ। সিদ্ধার্থের বাবা মা অকপটে তার স্বীকারও করেছেন। বৃহস্পতিবারে ওই যে পাশের বাসায় ছিল সীমান্ত, ওর বন্ধু ওর সঙ্গে থাকে, হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। 12টার পরে সে বের হয়ে গেছে। 12টার পরেই, হ্যাঁ, সকালে উঠে আসে। মঙ্গলবার রাতে আদালতের সাক্ষী হিসেবে 164 ধারায় জবানবন্দি দেয় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস। এ নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন দেখে সীমান্ত তার কাছে মুগ্ধ ও সিদ্ধার্থের হত্যার কথা স্বীকারও করে। তবে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে এখনও পুলিশ কাজ করছে। সীমান্তের বাড়িতে
মুগ্ধ এবং সিদ্ধার্থ আমাদের যে দুইজন, আমাদের মামলার যে দুইজন মুখ্য প্রধান অভিযুক্ত, তারা দীর্ঘ সময় অবস্থান করেছে এবং রাত প্রায় 2:30-3টা পর্যন্ত ছিল। এটা আমাদের কাছে জবানবন্দিতে এবং বিজ্ঞ আদালতে জবানবন্দিতে তারা এই কথা বলেছে এবং এই বিষয়টা ভেরিফাই করার জন্য আমরা মূলত তাকে আদালতে পাঠাই। এই হত্যা নিয়ে ময়নাতদন্তে কাজ করা ডোমের ওই বক্তব্য নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার বাবলু কিশোর জানান, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এদিকে রংপুরের মানুষ ও নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন এই হত্যার উদ্দেশ্য ছিল ভিন্ন। শুধু 2 জনের পক্ষে 4 জনকে হত্যা করা মোটেও স্বাভাবিক নয়। এই যে শুধুমাত্র ইয়াবা সেবনের কারণে 2 জন ছেলে 4 জন মানুষকে হত্যা করলো, এইটা তো মানুষ মেনে নিতে পারছে না। এর বাইরে আরও কেউ আছে কিনা বা ইন্ধনদাতা কে আছে, এই বিষয়গুলো যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে উঠে আসে পুলিশের তদন্তে। প্রশাসনের ভূমিকা নিয়ে আসলে সন্দেহ তৈরি হয়েছে। প্রশাসন এক এক সময় এক এক কথা বলছে, যেখানে ময়নাতদন্তের ডোম এক কথা বলছে, অভিজ্ঞ ডাক্তার এক কথা বলছে, এতে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তারা আরও জানান, মাদক সেবন দেখে ফেলা নিয়ে এই হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা এখনও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রাজধানীতে পালিত হলো জশ্নে জুলুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম স্মরণে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ধর্মীয় ভাবগম্ভীর্যের এই আয়োজনে তুলে ধরা হয় শেষ নবী রাসূলের মানবতা এবং সম্প্রীতির আদর্শ। মানুল মারুফের প্রতিবেদন। রাজপথ জুড়ে দরুদ শরীফের ধ্বনি, কণ্ঠে নাতে রাসূল, হাতে সবুজ পতাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো জশ্নে জুলুস। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্মরণের শোভাযাত্রায়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ কালী মন্দির গেট থেকে শুরু হয় জুলুস। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে ঘুরে একই পথে আবার ফিরে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। আজকের দিন তো খুশির দিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা বছর জন্য আমরা ঈদে মিলাদুন পালন করতে পারি। সবুজ ব্যানার ফেস্টুন হাতে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলেন অংশগ্রহণকারীরা। শোভাযাত্রা জুড়ে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ ও নাতে রাসূলের মধ্য দিয়ে মানবতা ও সহমর্মিতার বাণী তুলে ধরা হয়। আজকে দয়াল নবীর জন্মদিন, এই জন্য আমরা আমাদের দয়াল নবীর জুলুসে সবাই যোগদান করেছি। এই র্যালিটা হচ্ছে আমরা খুশি উদযাপন। নবী যখন আগমন করেছেন তখন সাহাবায়ে কেরামগণ সমস্ত কিছু, আল্লাহ রাসূল, সমস্ত 18,000 মাখলুকাত সবকিছু আমার নবীর আগমনে আনন্দ হয়েছিল, খুশি উদযাপন করেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা করছেন তা আমরা আমাদের জীবনের মাঝে বাস্তবায়ন করে আমরা রাসূলের মিলাদ এবং সিরাত দুটোই আমরা পালন করি। প্রতি বছরের মতো এবারও জশ্নে জুলুসে ধর্মীয় আবেগের পাশাপাশি ফুটে উঠেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ। আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানুল মারুফ, 71, ঢাকা। চট্টগ্রামেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হয়েছে জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত এই জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে শহর ঘোরে। সবুজ পতাকা, প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে এতে অংশ নেয় লাখো মানুষ। আয়োজকরা বলছেন, জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সকাল থেকেই নগরীর জনস্রোত খানকা শরীফের দিকে যেতে থাকে। এবার 55তম জুলুসের নেতৃত্ব দেন হজরতুল আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুস শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিনে বিশ্ব শান্তি কামনা করে হুজুর সাবির শাহ বলেন, বিশ্বে বেড়ে যাওয়া হানাহানি, হিংসা বন্ধে প্রিয় নবীর বাণী ও জীবন দর্শন ধারণ করতে হবে। पहले तो अल्लाह का शुक्र बजा लाते हैं, फिर मुसलमानों को बेदार करने के लिए कि हर एक पूछेगा जुलूस क्यों निकल रहा है, किसका जुलूस है, तो बताया जाता है ये हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का। फिर आपके हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की जो तालीमात हैं
वो बता दिए जाते हैं कि आपने आए तो आपके जरिए से ये इनकलाब आए। तो इस तरह से लोग जो नावाकिफ हैं वो इस तरफ उनकी तवज्जो होती है। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, যিনি সমগ্র সৃষ্টির মূল, তাকে সম্মান জানানোর জন্যে ঈদে মিলাদুন্নবীর একটি অংশ করে নেওয়া হয়েছে এই জশ্নে জুলুসকে। শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আঞ্জুমান সিকিউরিটি ফোর্স, গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা দায়িত্ব পালন করেন। দুই পাশে চেইন দিয়ে আমরা হুজুরকে এই আলমগীর খানকা শরীফ থেকে টাইগার পাস পর্যন্ত নিয়ে গিয়ে আবার আলমগীর খানকা শরীফ পর্যন্ত জুলুস মাঠে আমরা ফিরে আসব। মিলাদুন্নবীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শিক্ষার স্বপ্ন দেখেন জুলুসে আসা প্রিয় নবীর আশেকরা। সমস্ত জায়গাতে একটা মুসলমান হিসেবে টেরোরিজম যে আকিদা হয়েছে এটা দূর হোক। জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে দুনিয়ার মুসলমান এবং সাধারণ মানুষের মধ্যে যে ঐক্য সংহতি এবং শান্তির যে বার্তা তা ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের এই জশ্নে জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত হয়ে উঠেছে। মানুষে মানুষে যে হানাহানি, হিংসা, সেই হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন মানুষের প্রতি আরও ভালোবাসা তৈরি করতে পারি, সেই শিক্ষা এই মিলাদুন্নবীর জুলুস থেকে যেন আমরা নিতে পারি, সেই আশাই ব্যক্ত করছেন সবাই। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ভয় দেখিয়ে জিয়ার সৈনিক ও দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। বুধবার হিলির বোয়ালদার স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। ডাক্তার জাহিদ জানান গড়ে তুলতে হবে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। আর রাতের আধারে ভয় দেখিয়ে জিয়ার সৈনিকদেরকে, দেশের মানুষকে দাবিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের মানুষ তথা এই গোয়ালদারের মানুষ হতে দেবে না। রোহিঙ্গা সংকট, মানব পাচার এবং অবৈধ অভিবাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি মানবিক সংগঠন। বুধবার সিলেট হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এবং হিউম্যান কনসার্ন ইউএসএর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী আরও বলেন, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের কর্মকর্তারা যুক্তরাজ্য, কানাডা এবং আমেরিকা থেকে এসেছেন। তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে। একে চ্যালেঞ্জ হিসেবেও নিতে হবে, কারণ এখানে রোহিঙ্গা ইস্যু, অবৈধ অভিবাসন সহ অনেক বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। এই সংগঠনটি বিশ্বের ৫৫টি দেশে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। এর আগে তারা বাংলাদেশের রোহিঙ্গা সংকট এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করেছে। এবার তারা আগ্রহ দেখিয়েছে মানব পাচার রোধ এবং চা বাগানের নারী শ্রমিকদের উন্নয়ন নিয়ে। আমি বিশ্বাস করি যে আমরা যদি সিনসিয়ারলি এটা করি, তা আমাদের রোহিঙ্গা ইস্যু প্লাস আমাদের অবৈধ অভিবাসন ইত্যাদি আমাদের অনেকগুলো কাজ করার একটা স্কোপ আছে। তো আমার বিশ্বাস আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা আগামীতে আরও কিছু কিছু প্রোগ্রাম হাতে নেব। Sylhet is a lovely land, the food is amazing, very spicy, difficult for us to handle, but it feels like home given that London has a lot of Sylhetis there as well, and you're a very proud people, mashallah. তো আমরা যেহেতু হিউম্যান ট্রাফিকিং নিয়েও কাজ করি, হ্যাঁ, আমরা জাতিসংঘের এজেন্সিগুলোর সাথে পৃথিবীর বিভিন্ন দেশে এবং এখানে রোহিঙ্গাতেও, তো আমরা এটাতে আমরা যেটা আমাদের মন্ত্রী মহোদয় উল্লেখ করলেন এবং উনিও খুব আগ্রহী যে আমরা এই জায়গাটাতে একটু নজর দিই যে আসলে আমরা কতটুকু অন্তত অ্যাওয়ারনেসের দিক থেকে কিছু করা যায় কিনা। ছিল স্কলারশিপে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, চাইলেই পাড়ি জমাতে পারতেন স্বপ্নের দেশে, কিন্তু সে সুযোগ না নিয়ে নিয়েছেন দেশ গড়ার শপথ, যার অংশ হিসেবে শিক্ষার্থীদের দিচ্ছেন বিনামূল্যে IELTS এর প্রশিক্ষণ। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবরার হামিম আপনের কথা। IELTS এর 8.5 স্কোর পেয়ে দেশ সেরা হবার পর এবার তার স্বপ্ন বাকিদের স্বপ্ন পূরণের। সাগর ফরাজির ক্যামেরায় আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। With what we will do in this course, you need to learn some tricks. This will not be a traditional coaching style course. And they are made from
The former মানে nutmeg is made from প্রতি শুক্রবার আপনের বিকেলটা শুরু হয় এভাবেই, যেখানে অনলাইনে যুক্ত শিক্ষার্থীদের দিতে থাকেন ইংরেজি শেখার তালিম। বিভিন্ন মাধ্যমে আপনের সাথে যুক্ত থাকেন কখনো 80 জন, কখনো বা 100-র বেশি শিক্ষার্থী। সবার জন্যই সমান তালে চলে আপনের কোচিং ক্লাস, যার ব্যাপ্তি কখনো 1.5 ঘন্টা, কখনো বা 2 ঘন্টা। political power and from economic influence. আবরার হামিম আপন ছাত্রদলের সক্রিয় কর্মী, বিশ্ববিদ্যালয় শাখার সহ সমাজসেবা সম্পাদক। তাই সমাজসেবার অংশ হিসেবেই বিনামূল্যে IELTS কোচিং করানোর পরিকল্পনা তার। আমার কাছে মনে হয়েছে যে আমার এই এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করলে আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসলেও আমার IELTS এর প্রতি একটা ফেয়ার পরীক্ষা দেওয়ার আগে দিয়ে, মানে প্রিপারেশন শুরু করার আগে দিয়ে ছিল যে এটা কি টেস্ট কিভাবে করবে, এই ফেয়ারটা সবার মধ্যে থাকে। তো আমি দেখলাম যে এটা হয়তো সবার এর মাধ্যমে আমি ভাঙাতে পারি। ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি আগ্রহ ছিল আপনের। 2015 সালে ও লেভেল পরীক্ষায় হয়েছিলেন দেশসেরা। সিরাজগঞ্জে লেখাপড়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই জড়িয়ে পড়েন বিরোধী দলের রাজনীতিতে। করোনা পরবর্তী সময়ে দেখা গেল আমিও পলিটিক্সের সাথে জড়িত, ওইদিকে আমার আব্বু জেলখানায় যাচ্ছে। তখন আমাকে একটা চিন্তা করতে হতো যে আমিও যদি এখন কোনো কারণে আমাকেও যদি জেলখানায় চলে যেতে হয়, তাহলে আমার আম্মু একদম একা হয়ে পড়বে। তখন আমাকে কিন্তু সেভাবে চলতে হয়েছে। এটা হিউজ একটা মেন্টাল প্রেশার ছিল। করোনা পরবর্তী সময়ে আর দেখা করা যাইতো না। আমি সিরাজগঞ্জ যে জেলখানায় দেখা করবো সেই সুযোগ ছিল না। তখন সপ্তাহে 10 মিনিটের জন্য একবার কল দিত। তো আমাকে কল দিত, আমি আম্মুকে কনফারেন্স করতাম। আমি হয়তো ক্যাম্পাসে আসি, ক্লাসে আসি, আমি ক্লাস থেকে দৌড়ে বের হয়ে এসে কনফারেন্স করে কথা বলতাম। রাজনৈতিক পরিবারের সদস্য হবার কারণে পুলিশ ও আইনের নানা জটিলতা ছাত্র জীবনে তাড়িয়ে বেরিয়েছে আপনের। পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং খুব ভালো ইউনিভার্সিটি, সেখান থেকেও আমি 50% স্কলারশিপ সহ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ার অফার পেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি আমার যেটা গ্রেটার টার্গেট সবসময় ছিল যে পলিটিক্স করা, পলিটিক্সের মাধ্যমে কিছু করা। সেই ইচ্ছা থেকে আমি চলে যাওয়ার ডিসিশনটা এখনো নেইনি। শখের বসে IELTS পরীক্ষা দিতে গিয়ে স্কোর তোলেন 8.5। তারপরেই আপনের মাথায় আসে সকলের মাঝে IELTS ভীতি দূর করার পরিকল্পনা। ফ্রি কোচিং এর ঘোষণা দেবার পরেই রেজিস্ট্রেশন করেন প্রায় 500 জন। 4টা মডিউলের উপরে 4টা মাস্টার ক্লাস, যেখানে প্রত্যেকটা স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা এবং কোন কোন রিসোর্সেস, ফ্রি রিসোর্সেস ইউজুয়ালি আমি তাদেরকে সাজেস্ট করে দিব যে কোথায় থেকে তারা রিসোর্সেস ইউজ করে নিজে এই প্রত্যেকটা মডেলের উপরে প্রিপারেশন নিতে পারেন। বাংলাদেশে ছাত্র রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার খুব একটা সুযোগ নেই। তাই আপনের পরিকল্পনা তার এমন ফ্রি কোচিংকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার, যার ফলে উপকৃত হবে হাজারো শিক্ষার্থী, আর একই সাথে উন্নত হবে শিক্ষার গুণগত মান। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।